গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 15ই সেপ্টেম্বর 1876 সালে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি উপন্যাসিক এবং ছোট গল্প লেখক। তিনি সাধারণত শহর ও গ্রামের বাঙালি পরিবারের ও সমাজ জীবনের নিয়ে লিখেছেন। আজকের গল্প বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। প্রধান চরিত্রে লেখক ও নয়ন। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেওছে অনেকে। 50-60 বছর আগে পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এসবের উপদ্রব খুব বেশি ছিল। তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচল প্রায়ই কোনো পথই সন্ধ্যাবেলার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এরা ছিল যেমন লোভী তেমন নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকতো বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের তৈরি ছোট ছোট খেটে। তাকে পাড়া বলতো সবাই। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত সেই পাড়া। পায়ে চোট খেয়ে যখন মুখ থুবড়ে পড়তো সে, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে জীবন শেষ করে দিত। এদের চিন্তাভাবনা বাদ বিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চ্যাংলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর হতে না হতেই ছিপ হাতে নিয়ে নদীর সামনে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মাজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্ত শৈবালে আচ্ছন্ন। তার মাঝে মাঝে যেটুকু ফাঁক, সেখান থেকেই সব ছোট ছোট মাছেরা খেলা করে বেড়াতো। বড়শির টোপ গেঁথে সেগুলিকে ধরা ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরে ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়েছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়া বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এ দৃশ্য কারোরই চোখে পড়ল, সে ফিরিয়া নিঃশব্দে অন্যত্র সরে গেল। তারপর রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহাসমরায় ভোজানাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো এই দশা ঘটত, কিন্তু ঘটতে পেল না। সেই গল্পটাই আজ বলবো। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ওপারা নয়ন বাগদির গলা। সে ঠাকুমাকে কি যেন বলছে। গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরুন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন। তিনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? একটি ভালো গরু আনবো দিদি, বসন্তপুরে পিসিমার বাড়ি। পিস্তু তো ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুমা আর কিছু না বলে 5টা টাকা এনে নয়নের হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে জিটি রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইল খানেক গিয়ে কি জানি হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখল আমি। ভয়ানক রাগ করলে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কেমনে আমি ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনল না। আমাকে ধরে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলেন, কিন্তু
নয়নচাঁদ কিছুতে সম্মত হলো না। তিনি বললে, দিদি, যেতে আসতে কোষ আষ্টেক পথ বই নয়, জ্যোৎস্না রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো, কি করব বলো তো দিদি? পথে ভয়টা যে তা এ অঞ্চলের সবাই জানে। ঠাকুমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেদ দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠালের বাগানের ভেতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটা আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিশেছে, সেইখানে এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে নয়নচাঁদ আসছে। সে দেখে আমাকে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। তারপর বললে, চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে, এত দূর এসে তো আর ফিরতে পারি নে। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে মিলে বসন্তপুরে এসে পিসিমার বাড়িতে পৌঁছালাম। পিসিমার অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে। জোয়ার মাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে, গুড়, দুধ, কলা দিয়ে ফলাহারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললেন, ছেলে মানুষ 4-5 কোষ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে। এখন শুয়ে একটু ঘুমুক, তারপরে বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আমি দুজনেই পথ হেঁটে এমনিই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম ভাঙল তখন বেজে গেছে 4টে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বলল না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তারা। নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডানাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। ক্রোশ 2 না যেতেই সন্ধ্যা নেমে এলো। আকাশে চাঁদ দেখা দিল। রাস্তার 2 ধারে বড় বড় অশ্বত্থ, বট আর পাকুর গাছের ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের ওপর এসে পড়েছে। নয়ন বলল, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়ন দাদা? না, এমনি। চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়ন দাদার কণ্ঠস্বরে উদ্রেক পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশে মনোজঙ্গল আরও ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের সারি আমাদের মাথার ওপর পাতার অবিচ্ছন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো এসে পড়ে। সন্ধ্যায় কৃষ্ণার বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে। তাদের খুঁড়ের ধুলো এখনও আমাদের নাকে মুখে ঢুকছে। এমন সময় সম্মুখে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মাকে মেরে ফেললে গো, কে আছে, কোথায়, রক্ষা করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ দুমদাম শব্দ, তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বলল, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়ন দাদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলো, তারপর বলল, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও সমস্তটা বুঝলাম। তখনও দোকানে বাজছে। ভয়ে ভয়ে বললাম, নয়ন দাদা, ওরা যে সামনে সব দাঁড়িয়ে, আমরা যাব কি করে? মারে যদি? না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙাড়ে কিনা আমাদের দেখলেই পালাবে, ওরা ভারী ভীতু। গরু, আমি আর নয়নচাঁদ 3 জনে ধীরে ধীরে এগোতে লাগলাম।
ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি। এমনই অবস্থা, গাছের ছায়া আর ধুলোর আঁধারে এখনো দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জন 5 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকোলো। আরে রে রে, নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে। খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে, পাড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উবুর হয়ে রাস্তায় ধুলোর ওপর পড়ে আছে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদাদা ঝুঁকে দেখল, হায় হায়, তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধে ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলো সব ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির গায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো। ওরে নারকী, নরকের কীট, তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা করেছিস কি? তার ক্ষণেক পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিকে সাড়া এলো না। নয়নের দুঃখ প্রদান হেতু সে নিজেও পরম বৈষ্ণব। তার গলায় মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গ নানাবিধ ছোপছাপ। বাড়িতে তার ছোট একটি ঠাকুরঘর আছে, সেখানে মহাপ্রভু শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণপরিচয় হয়েছিল। সে নিজের চেষ্টায় বড় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোয় ঠাকুর ঘরে বসে বটতলায় প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ পড়তেও অনেক রাত্রির পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছও ছেড়ে দেবে সে। তার বৈষ্ণব হবার একটু ছোট ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় সে জড়িয়ে পড়ে। একবার বছর খানেকের হাজতবাসও করে। ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেরাল বড় উকিল, তাকে দিয়ে বহু অর্থ ব্যয় করে ঠাকুমা ওকে খালাস করে আনে। হাজত থেকে বেরিয়ে সে সোজা নবদ্বীপ চলে যায় এবং সেখানকার কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার তার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে সে পায়ের কাছে রাখত। তিনি বুড়ো আঙুলটি ছুঁইয়ে দিলেই সেই পাতা নিয়ে সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরুন, আশীর্বাদ করো যেন এবার মোড়ে সৎজাত হয়ে জন্মাই, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুমা সস্নে হেসে বললেন, নয়ন রে, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠল। অত আশা করি নে দিদি, পাপের আমার শেষ নেই, সে কথা আর কেউ না জানুক, তুমি তো জানো। তোমার কাছে কিছু গোপন করিনি। সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন। তোর মতন ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন আছে সংসারে? এ পথ কখনো ছাড়িস নে রে বাপ, পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ খেয়ে যাস রে নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণব সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই। নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব, এলো 2 ঘন্টা 4 ঘন্টাই বা দেয় কেড়ে। তোর 14 পুরুষের ভাগ্যি যে যাত্রায় বেঁচে গেলি। ধর্মকথা শোনাতে হবে না, পালা পালা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল। এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম, পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুঁটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে দেব। সেলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস? না এমনিই লাঠি হাতে ভিখারি মেরে বেড়াস? হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা।
গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট দুই স্থির থেকে নয়ন পুরোনায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে। কিরে আসবি, নাকি টাকাগুলো ট্যাকে নিয়েই ঘরে যাব? কোনো জবাব নেই। পথের ওপর 2-3 গাছাপাড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে নিল। চলো দাদা, এবার ঘরে যাই। রাত হয়ে এলো, তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা ছিপ হাতেতে গেলেই সবাই ছুটে পালাবে। ইতিমধ্যে আমার ভয় গুছে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা? নয়ন হেসে ফেললে, বললে, থাক সে দাদা, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কোনো কথা নেই। আমার একটা প্রশ্নের উত্তরে হ্যাঁ না ছাড়া কোনো জবাবই দেয় না। খানিকটা এগিয়ে একটা বড় গাছতলায় অন্ধকার ছাওয়ায় এসে থমকে দাঁড়ালো। না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া যাবে না। বামুন বোষ্টমের প্রাণ নেওয়ার শোধ আমি নেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তাদের ঠেঙিয়ে মারবো। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর না কথা শুনেছি, কিন্তু সবই মিছে। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতাম। বলতাম, নয়নদা তুমি বেশ করে একটা বেটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারব। কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুরোনায় হেসে বললে, ছিপের গায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি। কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে যেন ভয় পেও না। না, ভয় কি, এই যে হাতি লাঠি রইল। নয়ন বাকি পাড়া দুটো বগলে চেপে ধরলে, তারপর বড় লাঠিটা রইল ডানাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেদিকে। ঠ্যাঙারেরা ঠাউরে ছিল, আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারির ঠ্যাং হাতড়ে ঝুলি ঝোড়া তারে খুঁজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখে পড়ল অতন্তি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সভয়ে চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটির শব্দ পেলাম, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তনাতে কেঁদে উঠলে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের ওপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বলল, শুভ সংবাদে আমি সেখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওরে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না যেন। না না দাদা, তুমিই মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। আহ আহ বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট 2 পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পেছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে আমার পা ঝরিয়ে ধরলে। আমাকে ছেড়ে দিন বাবু। নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালো। এখন তার মূর্তি দেখে ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচিত্র ন্যাকড়া। তখনও সে কাঁদছিল। আহ আহ বাবু। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বলল, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞাসা করি সত্যি জবাব দে। কজন ছিলি তোরা? তোদের কি নাম? কোথায় ঘর বল? লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড়গড় করে বলে গেল। নয়ন বলল, মনে থাকবে? ভুলবো না। এখন বল, বোষ্টম ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি? 5-7 গা হবে বোধ হয়। নয়ন চাঁদ দাঁত কামড়ে বলল, আচ্ছা, 5-7 ঘাই সই। এবার ঠিক তেমন করে শো যেমন করে বোষ্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই, তুমি এগিয়ে এসো। ওই খেটে দিয়ে 5-7 ঘাই সাবার করা চাই, কিন্তু দেখবো হাতের কেমন জোর। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালো এবং নিজে সে শোবার পূর্বে প্রচণ্ড গোটা 2-3 লাথি মেরে পথের ধুলোয় লুটিয়ে দিল। দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর বদলে গেল।
চোখ মুখ যেন আকার, চেহারা দেখে গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করব নাকি? ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? ঠিক আছে, তবে আমিই শেষ করে দিই। না নয়নদা, না, মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়েনি চড়েনি, প্রাণ ভিক্ষাও চায়নি, একটা কথা পর্যন্ত না। বললাম, চলো ওকে বেঁধে নিয়ে থানায় ধরে নিয়ে গিয়ে। শুনে নয়নদা চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারাও তেমনি ওকে ফাঁসি দিক। যেমন কর্ম তেমন ফল। নয়ন খানিকটা চুপ করে রইল। তারপরে তাকে একটা লাথি মেরে ঠেলা দিয়ে বলল, কিন্তু কোনো সাড়া নেই। ব্যাটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, দুদিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরে যা। সে কিন্তু তেমনই পড়ে রইল। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বলল, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনিই ঘরে চলে যাবে। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুমা ভাবছে। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইতে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি? চলো না, বাড়িতে গিয়ে পড়ার বই খুলে দেখিয়ে দেবো। নয়ন বিস্ময়ের ভান করে বলল, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেই তো তার উচিত সাজা, আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বলল, কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়ন দাদা? নয়ন হঠাৎ জবাব দিল না, একটু ভেবে বলল, উফ, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষ এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানেনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পর জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়ন দাদা, ওরা ফিরে গিয়ে আবার কত মানুষ মারবে? না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না। জবাবটায় বেশ প্রসন্ন হলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপূর্ত। বললাম, কিন্তু ওরা তো বেঁচে গেল, শাস্তি তো হলো না। নয়ন অন্যমনস্ক হয়ে কি ভাবছিল কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণে সচেতন হয়ে বলল, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন। তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেসে করো। আমার কিন্তু বড় হওয়ার সবুর সইল না। বাড়িতে পা দিয়ে এই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে আমাদের ঠ্যাঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কী কাণ্ড ঘটেছে। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করেই শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলে তোমার মেজ বউয়ের ভাইয়ের দল। দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন। ও তোর ঠাকুরের ভোগে লাগাগে যাক। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বৈষ্ণব হতে তুই পারলি নে। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর, যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো। ঠাকুমা চুপ করে রইলেন। এর ইঙ্গিতের অর্থ তিনি জানেন, আর জানেন নয়ন নিজে। কিন্তু সেও আর কিছু বলল না। দূর থেকে তাকে একটা ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। শেষ হলো আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। লেখকের চরিত্রে পলরব, লেখকের ঠাকুমার চরিত্রে সোমাশীল, নয়নের চরিত্রে শুভ, নয়নের ঠাকুমার চরিত্রে ক্যামেলিয়া, প্রীষির চরিত্রে রূপা এবং ঠ্যাঙারেদের চরিত্রে রণজয় রায়চৌধুরী। গল্প পাঠে শুভ, নাট্যারূপ ও সমগ্র পরিচালনায় আমি পলরব।
ধ্বনি পরিকল্পনা পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9টা বেজে 24 মিনিট এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9টা বেজে 54 মিনিটে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।